অনিয়মের অভিযোগে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা, ছাত্রদলের পরাজয় বুঝতে পেরে এই পদক্ষেপ। মন্তব্য শিবিরের, কারচুপির দায়রাতে 3টি ভোট কেন্দ্রের দায়িত্ব বর্জন। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আগামীর পথরেখা তৈরি হবে, মন্তব্য আলী রিয়াজের। রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের 3য় দফা সংলাপ শুরু। সংবিধান সংশোধনের একমাত্র বৈধ উপায় সংসদ, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। কূটনীতিকদের সাথে বিএনপির আলোচনা অংশগ্রহণমূলক নির্বাচনে গুরুত্ব আরোপ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অনিয়ম ও কারচুপির অভিযোগে ছাত্রদলের ভোট বর্জনের মধ্য দিয়ে শেষ হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোটের শুরুতে পাল্টাপাল্টি অভিযোগের পর বিকেল 4টার কিছু আগে অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেয় জাতীয়তাবাদী ছাত্রদল। দায়িত্ব পালন বর্জনের ঘোষণা দেন 3টি কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকরা। এর আগে ভোট কারচুপির অভিযোগে কিছু সময় ভোট গ্রহণ বন্ধ থাকে ফজিলাতুন্নেসা হলে। জাল ভোটের অভিযোগে বিশৃঙ্খলা দেখা দেয় তাজউদ্দিন হলেও। সহকর্মী ফরুক বাবু, কেফায়েত শাকিল ও শেফালি মিতুকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মামুন আবদুল্লাহ, ছবি তুলেছেন রেজাল করিম। সকাল 9টায় ভোট শুরুর পর থেকেই ছিল পাল্টাপাল্টি অভিযোগ। বিকেল 4টার দিকে ভোটে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ করে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল। ভাসানী হলে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরে তারা। সবগুলো হলে তো ব্যালট পেপার একই থাকার কথা সেন্ট্রালে, কিন্তু একটি হলের ব্যালটে কার্যকরী সদস্য বলা হয়েছে একটি ভোট দিতে, অথচ অন্য হলগুলোতে কিন্তু এরকম ছিল না। তাহলে 2 হলের মধ্যে এই পার্থক্যটা কেন থাকবে সেন্ট্রালে, যদি ব্যালট পেপার সব একই হয়? যে হলে 299 ভোটার সে হলে কেন 400 ব্যালট ঢুকবে? এর পরপরই 3টি কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকরা জাল ভোট সহ নানা অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রের দায়িত্ব পালন বর্জনের ঘোষণা দেন। জানান, কারচুপির নির্বাচনের দায়ভার নেবেন না তারা। আমাদের নিজেদের কাছে নিজেদের জবাবদিহিতা নাই। আমরা যদি এই নির্বাচনে এইরকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি, তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার বিবেকের কাছে আমি এ করতে পারবো না। এজন্য আমরা যারা দায়িত্বে আছেন, যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করব। অলমোস্ট সকল হলগুলোতে যেরকম অব্যবস্থাপনা ছিল, যেরকম অনিয়ম ছিল, যেরকম একটা বিশেষ দলের বিশেষ গোষ্ঠীর যেরকম উগ্রপন্থী আচরণ ছিল, সেরকম আচরণগুলোর কারণে আমরাও বিভিন্ন হল যে দায়িত্বগুলো পালন করছিলাম, আমরা সেই দায়িত্ব থেকে আমরা নিজেদেরকে অব্যাহতি নিচ্ছি। এদিকে ছাত্র শিবির বলছে, নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। বর্তমান আমাদের উপাচার্য, উনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন, তার বিশ্ববিদ্যালয়ে আমাদের বর্জন করা উচিত। সেই জায়গায় আমার কাছে মনে হয় না এটা কোনো গ্রাউন্ড হতে পারে। আমার কাছে গ্রাউন্ডটা হলো মেশিনটার কার্যকারিতা ভালো কিনা, কার্যকারিতা ওকে কিনা, এরর আসছে কিনা, সে জায়গাটা মেইন ফোকাস হওয়া উচিত। এর আগে 2-1টি কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগ আসে। এ নিয়ে দেখা দেয় সাময়িক উত্তেজনা। নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরকে দোষারোপ করেন। অভিযোগ আছে ছাত্রদল ও ছাত্র শিবিরের সাবেক নেতাদের ক্যাম্পাসে উপস্থিতি নিয়েও। নির্বাচন কমিশনে শিবির সভাপতি একদম প্রকাশ্যেই সেখানে অবস্থান করেছেন এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। আমরা জানি আমাদের ভোট গণনার যে মেশিনগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলো এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদতপুষ্ট লোক বা তাদের কোম্পানির কাছ থেকে নিয়ে আসা, যার জন্য আমরা গতকাল থেকে প্রশাসনকে লিখিত আকারে এবং মৌখিকভাবে কয়েক দফায় জানিয়েছি যে আসলে আমরা চাই যে আমাদের ভোটটা ম্যানুয়ালি গণনা করা হোক। নির্বাচন কমিশন বলেছিলেন আজকে সকাল 6টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না, কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। বিভিন্ন ভোট কেন্দ্রের পাশেই তাদের অবস্থান দেখতে পাচ্ছি। এই বিষয়টা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয়। জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সকাল 9টায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় কিছুটা দেরিতে। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেন শিক্ষার্থীরা। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। ছাত্র দলের সাদি ভাই ভিপি প্রার্থী, তিনি চলে আসেন। আপনি চিন্তা করে দেখেন, একটা আবাসিক মেয়েদের হলে সে কিভাবে ঢোকার পারমিট পেলো সে একদম চলে গেল কোথায়? সে আমাদের ভোটার কেন্দ্রে একদম চলে গেল। ওখানে গিয়ে সে 1 ঘন্টা দরজা বন্ধ করেছিল। দরজা বন্ধ করে ওখানে কি হয়েছে? আমি শুনতে পাই যে এই হলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা হলে এখানে ভোট কারচুপি হচ্ছে। ভোটার লিস্ট রয়েছে, সেই ভোটার লিস্টকে আসলে
যারা ভোটার তাদের ছবি না থাকার ফলে যে কোনো কেউ যে কোনো কারো আইডি কার্ড এনে ভোট দিয়ে দিতে পারে। আমি জানি না প্রশাসনের এই জায়গায় আসলে কী ধরনের কুচিন্তা রয়েছে, তবে প্রশাসনকে অনুরোধ করব 33 বছর পরে আকাঙ্ক্ষার এই জাকসু কখনোই বিতর্কিত হতে দিবেন না। কেন 10% ব্যালট বেশি ছাপানো হয়েছে এটার জন্য প্রশাসন কোনো পরিষ্কার বিবৃতি দেয় নেই, এবং এটা নিয়ে আমরা না, শুধু যারা হচ্ছে প্রার্থীরা আছে প্যানেল থেকে হোক বা স্বতন্ত্র থেকে হোক, তারাও খুবই উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জাকসু ও হল সংসদের নির্বাচনের খবর সংগ্রহে রয়েছেন সহকর্মী কেফায়েত শাকিল। সরাসরি কথা বলবো তার সাথে। কেফায়েত, ভোট গ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। সিফাত, এখন পর্যন্ত কিছু কিছু কেন্দ্রে ভোট গ্রহণ এখনো চলছে। যেহেতু সময় শেষ হলেও শিক্ষার্থীদের লাইন শেষ হয়নি, সেই কারণে কিন্তু এখনো ভোট গ্রহণ চলছে। আমি এখন যে কেন্দ্রটি রয়েছে আমার পেছনে, এটি হচ্ছে কবি নজরুল ইসলাম হলের কেন্দ্র। এই কেন্দ্রটিতে কিন্তু এখনো ভোট গ্রহণ চলছে। ছাত্রদল যদিও ভোট বর্জন করেছে, কিন্তু এখানে কিন্তু আমরা শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ দেখছি। বিশাল লাইন ধরে এখনো শিক্ষার্থীরা রয়েছেন। তো নির্বাচন কমিশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে লাইনে যতক্ষণ শিক্ষার্থী থাকবে ততক্ষণ তারা ভোট প্রদানের সুযোগ দিবেন, এবং সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এই মাত্র আমি খবর পেয়েছি শুধু ছাত্রদল নয়, ছাত্র ইউনিয়ন সমর্থিত যে প্যানেলটি রয়েছে তারাও ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। এখন পর্যন্ত অন্য সব কেন্দ্রে আমরা যদিও ভোট শেষ হয়ে গেছে দেখেছি, মাত্র এতক্ষণ তাজউদ্দিন হল এবং কবি নজরুল ইসলাম হল এই দুটিতে ভোট গ্রহণ শেষ হয়নি দেখে চলমান ছিল। তবে তাজউদ্দিন হলেও একটু আগে আমি শুনেছি সেখানকার ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন শুধু কবি নজরুল হলে এখনো পর্যন্ত ভোট গ্রহণ চলমান রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে তাজউদ্দিন হলে 80% ভোট কাস্ট হয়েছে। এছাড়া যেমনটি আপনি জানতে চেয়েছেন যে ভোট গণনা শুরু হয়েছে কিনা, আমরা দেখেছি যে কিছু কিছু কেন্দ্রে যেই ভোট গ্রহণ শেষে তাদের ব্যালটগুলো কিন্তু যেই নির্বাচন কমিশনের যে প্রধান কার্যালয় রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে ব্যালট বাক্সগুলো। তবে সবগুলো কেন্দ্র নয়, মাত্র দুটি কেন্দ্রের এখন পর্যন্ত বাক্স আমরা জানতে পেরেছি যে নির্বাচন কমিশনে পৌঁছেছে। এছাড়া ভোট যেই গ্রহণের হার আমরা যে কেন্দ্রগুলো থেকে যেমন তথ্য পেয়েছি, প্রায় 70 থেকে 80% পর্যন্ত অধিকাংশ কেন্দ্রেই কিন্তু ভোট গ্রহণ হয়েছে। এই মুহূর্তে আমি যে কেন্দ্রে অবস্থান করছি সেটার বাইরের অবস্থা যদি দেখাই, যে এখানেও যেহেতু ভোট শেষের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু উপস্থিতি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে এই কেন্দ্রটি ঘিরে রেখেছে। যেহেতু আসলে ছাত্রদল ভোট বর্জনের ঘোষণা দিয়েছে, এরপর থেকে ক্যাম্পাসে কিন্তু এক ধরনের গুমট পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। একটি আতঙ্ক রয়েছে, যে কোনো মুহূর্তে আসলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন একটি শঙ্কা দেখা যাচ্ছে, যাকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সারাদিন কিন্তু আমরা পুলিশের তেমন কোনো উপস্থিতি লক্ষ্য করিনি। তবে সারাদিনই আমি যেটি বলেছি যে সারাদিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি, কোনো দলের মধ্যে বা কোনো ধরনের যে সংঘাত সহিংসতার মতো কোনো ঘটনা দেখিনি। তবে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করেছে, সেটি কিন্তু সারাদিনই চলমান ছিল। এবং 4টার দিকে আমরা দেখি যে ছাত্র দলের যে প্যানেল রয়েছে তারা আসলে ভোট বর্জনের ঘোষণা দেয়। এবং সবশেষ একটু আগে ভোট গ্রহণ শেষে 5:30টার দিকে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকেও কিন্তু ঘোষণা আসে যে তারাও কিন্তু এই ভোট বর্জন করছে, এমন ঘোষণা তারা দিয়েছে। আমি এখন যেই হলে আছি সেখানকার চিত্র যদি দেখাই, এখানে কিন্তু বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আশপাশে আরও যে 4টি হল রয়েছে সবগুলোতেই কিন্তু ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। শুধু এই হলটিতে এই মুহূর্তে ভোট গ্রহণ কিন্তু চলমান রয়েছে। আমরা যেটি ধারণা করছি যে এই হলটির ভোট গ্রহণ শেষ হলে হয়তো সবগুলো হলের যে ব্যালট বাক্সগুলো রয়েছে সেগুলো একসঙ্গে হয়তো নিয়ে যাওয়া হবে নির্বাচন কমিশনের যে কার্যালয় রয়েছে সেখানে। এছাড়া আরেকটি বিষয় আপনি জানেন যে শুধু ছাত্রদল নয়, শিক্ষকদের 3 জন শিক্ষকও কিন্তু এই ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। যারা আসলে নির্বাচনী দায়িত্ব পালন করছিলেন সেরকম 3 জন শিক্ষক কিন্তু এই কারচুপি শিবিরকে সুযোগ দেওয়ার অভিযোগ তুলে তারা কিন্তু বর্জন করেছেন। তো আমার কাছে যেই জাকসু নির্বাচনের এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। ধন্যবাদ। কেফায়েত জানাচ্ছিলেন জাকসু থেকে।
জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে সকল পরীক্ষার্থীদের নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েম। সকালে রায়ের বাজারে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত নেতারা। এ সময় তারা ৭১ এবং ২৪-এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান বলে উল্লেখ করেন। সেই সাথে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবেন বলেও জানান। ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সবার ইশতেহার বাস্তবায়নে শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করা হবে। জিএসএসএম ফরহাদ বলেন, শহীদদের আত্মত্যাগ কাজের মাধ্যমে পূরণ করার চেষ্টা করা হবে। হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই যে গণকবর, এখানে সেই গণকবরটাতে আমরা আজকে জিয়ারত করেছি এবং জুলাইয়ের সকল শহীদদেরকে স্মরণ করে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আরেকটি কর্মসূচি হচ্ছে আমাদের এখান থেকে পাশে ৭১-এর শহীদদের যে কবর, ৭১-এর মুক্তিযুদ্ধের যে শহীদদের কবর, সেখানে আমরা জিয়ারত করব। তাদের যে আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সুন্দর ক্যাম্পাস গড়বার জন্য, সেই অনুভূতি যাতে আমাদের সবসময় থাকে এবং শহীদদের এই স্যাক্রিফাইসের মূল্য যাতে আমরা আমাদের কাজের মধ্য দিয়ে, শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষার মধ্য দিয়ে, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সেটি জারি রাখতে পারি, বাস্তবায়ন করতে পারি। জুলাই বিপ্লবে যে ২০০০ ভাই বোন শহীদ হয়েছে, এই প্রত্যেকটা পরিবারেই আমাদের পরিবার। তাদের কথাগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ। আমাদের এই ডাকসু নির্বাচনের বিজয়, এটা জুলাইয়ের প্রজন্মের বিজয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০,০০০ শিক্ষার্থীর বিজয়, শহীদদের আকাঙ্ক্ষার বিজয়। আমরা আবার বলছি, এখানে যারা ডাকসু নির্বাচন করেছে এখানে কোনো হার জিত নাই। আমরা সবাই সহযোদ্ধা ছিলাম। জুলাই যেভাবে আমরা একসাথে কাজ করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং আজকে আমরা আজাদি আনতে পেরেছি শহীদদের মাধ্যমে। এবং জুলাই বিপ্লব পরবর্তীতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য ডাকসু নির্বাচন পরবর্তীতে আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। সেক্ষেত্রে স্থানীয় পর্যায়ে তহবিল সংগ্রহের উপর গুরুত্ব দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। জানানো হয়, উদ্ভূত পরিস্থিতিতে নেপালে বাংলাদেশিদের দেখভালের বিষয়ে সেখানে অবস্থানরত রাষ্ট্রদূতের সাথে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। ৫০০ DWT এর ঊর্ধ্বে সমুদ্রগামী জাহাজ আমদানিতে মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। কাতারে ইসরায়েলি বর্বর হামলার পর OICর জরুরি বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা যোগ দেবেন বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। স্থানীয় সরকার শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন উপদেষ্টারা। যে লোকাল গভর্নমেন্টই থাকুক, তাকে কিভাবে আরও শক্তিশালী করা যায়, যাতে নিজেরা তাদের পাওয়ারগুলো তারা যেন ভালোভাবে উইল করতে পারে, তারা যাতে নিজেরা ফান্ড কালেক্ট করতে পারে, তারা যেন ফান্ডের ম্যানেজমেন্টও ঠিকমতো করতে পারে স্বচ্ছভাবে, সেই বিষয়গুলো তাকে আরও এম্পাওয়ার করা। এটা একটা রাষ্ট্রকে ডিসেন্ট্রালাইজ করার একটা উদ্যোগ। আর সংস্কার প্রক্রিয়া সাফল্যের উপরে নির্ভর করবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। এটা বাস্তবায়নে সবার সহযোগিতা দরকার, জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বৃহস্পতিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়। আলোচনায় জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। জামায়াত মনে করে সাংবিধানিক কাউন্সিল গঠনের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। অন্যদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দড়ি শিকল দিয়ে রাজনৈতিক দলকে বেঁধে রাখা যায় না, তাই রাজনৈতিক দলের কমিটমেন্ট বিবেচনায় নিতে হবে। ডক্টর আলী রিয়াজ বলেন, ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন কিংবা রাষ্ট্র সংস্কারের বিষয়ে কোনো কিছু কাউকে চাপিয়ে দেবে না। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। এ বিষয়ে বিশেষজ্ঞ মতামত নিয়েছে ঐকমত্য কমিশন। সরকারের বিরোধিতাও করবেন, রাজনীতির পুঙ্খানুপুঙ্খ দিকগুলো আপনারা বিবেচনা করবেন। যেহেতু আপনারা বিভিন্ন সময় এই বিষয়ে বিভিন্ন রকম ভাবেই সমঝোতার জায়গায় এসেছেন, আমরা এটাই আশা করি কমিশন যে আপনাদের দলগত অবস্থানের বাইরে গিয়েও বিভিন্ন দলের অবস্থানগুলো জানার মধ্য দিয়ে বিশেষজ্ঞদের মতামতের পরিপ্রেক্ষিতে আমরা যদি সুনির্দিষ্টভাবে সুপারিশ করতে পারি, সরকারকে জানাতে পারি যে এই রাজনৈতিক দলগুলো এগুলো যে অবস্থা, তারপরে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে বলে আমরা আশা করি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান সংশোধনের একমাত্র বৈধ উপায় সংসদ। এমন কোনো উপায় সংবিধান সংশোধন করা ঠিক না যাতে পরবর্তীতে তা প্রশ্নবিদ্ধ হয়। এদিকে কূটনীতিকদের সাথে এক গোলটেবিল আলোচনায় বিএনপি বলেছে, দেশের অর্থনৈতিক উন্নতির জন্য প্রয়োজন স্থিতিশীল গণতন্ত্র, যা পাওয়া সম্ভব একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে। আহমেদ সারোয়ারের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের জন্য কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছানো যায়নি, এটাই এখন চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন ও বিচার বিভাগ স্বাধীন হলে এবং তত্ত্বাবধায়ক সরকার ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হলে তা হবে সুষ্ঠু নির্বাচনের রক্ষা কবচ। আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে যে এইরকম একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধান সংশোধনী হওয়া যায়, যেটা পরে একটা উপযুক্ত আদালতে চ্যালেঞ্জড হবে এবং হয়তো একটা প্রশ্নবিদ্ধ হিসাবে আমরা সেই সিদ্ধান্তকে পাব, কিন্তু সেটা পরবর্তীতে রেটিফিকেশনের জন্য সমস্যা হবে জাতীয় সংসদে। এদিকে সকালে রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সাথে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটি। ফ্রম ক্রাইসিস টু স্টেবিলিটি, ডেমোক্রেসি এজ দ্য ফাউন্ডেশন অব ইকোনমিক গ্রোথ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিএনপি নেতারা দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গণতন্ত্রায়ন জরুরি। Actually, I know of that investment came in after the 5th of August, but for a country like Bangladesh, who's striving to go up, who's trying to develop into a graduate country, we need investments from both local and foreign investments. অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি স্থিতিশীল সরকারের প্রয়োজন, একটি গণতান্ত্রিক সরকারের প্রয়োজন। এবং আমিও দলের একজন তৃণমূলের কর্মী হিসেবে যেটা মানুষের সাথে কাজ করে বুঝতে পেরেছি যে তারাও চায় একটা জবাবদিহিমূলক সরকার। জবাবদিহিমূলক সরকার তখনই নিশ্চিত করা সম্ভব হয় যখন একটি নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে। গণতন্ত্রের অনুপস্থিতিতে কি হয় সেটা গত 15 বছরে আমরা দেখেছি। এখানে যেটা হয়, গণতন্ত্র না থাকলে জবাবদিহিতা থাকে না, জবাবদিহিতা না থাকলে ইনভেস্টমেন্ট হবে না, লুটপাট হবে এবং লুটপাটের সংস্কৃতি চালু হবে। সুতরাং দেশের মানুষের স্বার্থে এবং সত্যিকারের যদি জবাবদিহিতামূলক সরকার আমরা করতে চাই, তাহলে অবশ্যই গণতন্ত্র লাগবে। সেমিনারে বিদেশি কূটনীতিকরা জানান, নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা ফিরলে দেশে বিনিয়োগ বাড়বে। China is also ready to share its governance experience with Bangladesh to assist it in improving the business environment. আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের দাবিতে চতুর্থ দিনের মতো সকাল সন্ধ্যা মহাসড়ক অবরোধ করা হয়। পাশাপাশি ঢাকা খুলনা রেলপথ অবরোধ করায় আটকা পড়ে ঢাকাগামী ট্রেন। এদিকে বাগেরহাটের সংসদীয় 4টি আসন থেকে একটি কমানোর প্রতিবাদে জেলায় দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে। সকাল 7টা থেকে ঢাকা খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাস স্ট্যান্ড, আলগি ও হামিরদি ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এতে দক্ষিণাঞ্চলের 21 জেলার যান চলাচল ব্যাহত হয়। সকালে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস রেললাইন অবরোধের কারণে ভাঙ্গা জংশনে পৌঁছতে না পেরে মকসুদপুর থেমে যায়। গত কয়েকদিনে ভাঙ্গায় একাধিকবার মহাসড়ক অবরোধ, মানববন্ধন এবং রেলপথ অবরোধ করা হয়। এদিকে হরতালের দ্বিতীয় দিনে অচল বাগেরহাট। সকালে সড়কে আগুন জ্বালিয়ে বেঞ্চ পেতে, বাঁশ পেতে ও গাছের গুঁড়ি ফেলে এই কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা এবং বিএনপি জামায়াতের নেতাকর্মীরাও। বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছে গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা। গাজীপুর মহানগরীর দিঘিরচালা এলাকায় সকাল 7:30টার দিকে তারা সড়ক অবরোধ করেন। শ্রমিকরা জানান, শিন ইউএন পোশাক কারখানাটির অগাস্ট মাসের বেতন দেওয়ার কথা ছিল গতকাল বুধবার, কিন্তু মালিকপক্ষ তা পরিশোধ না করায় ক্ষুব্ধ হয়ে সকালে 1.5 থেকে প্রায় 200 শ্রমিক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আজকের মধ্যেই তাদের বেতন পরিশোধের দাবি তাদের। এ বিষয়ে কথা বলতে রাজি হননি প্রতিষ্ঠানের কর্মকর্তা। পরে পুলিশের সহযোগিতার আশ্বাসে শ্রমিকরা 1 ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট।
চট্টগ্রামের হাজী মোহাম্মদ মহসিন কলেজ মাঠের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় কলেজ ক্যাম্পাসে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ প্রকল্পেরও উদ্বোধন করা হয়। এ সময় মেয়র বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে কেবল পাঠদান নয়, শিক্ষার্থীদের ক্রিয়া, সাংস্কৃতিক ও সামাজিক বিকাশের ব্যবস্থা থাকাও জরুরি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 18তম কারামুক্তি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। নগরীর বিএনপির দলীয় কার্যালয়ে সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাতক্ষীরার আশাশুনিতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে সদর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার শহীদুল আলম। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আশাশুনি উপজেলা শাখার আহ্বায়ক তুষারকান্তি বোসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট অসীম কুমার মণ্ডল। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজমুন নাহার করিমের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর আলিমুল ইসলাম। নতুন করারোপ ছাড়াই ঘোষণা করা হয়েছে খুলনা সিটি কর্পোরেশনের চলতি বছরের বাজেট। এ অর্থ বছরে 719,50,36,000 টাকার বাজেটের প্রস্তাব করা হয়েছে। কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে প্রশাসক ও বিভাগীয় সরকার মোহাম্মদ ফিরোজ সরকার এ বাজেট ঘোষণা করেন। ঝালকাঠিতে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে স্বনির্ভর কর্মসূচির আওতায় অসহায় দরিদ্র নারী ও প্রতিবন্ধীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। ফকিরবাড়ি রোড প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের মাঠে এসব বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফুর রহমান। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদ রেজামণি পাড়া ও কারিগর পাড়ায় সৌর বিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ ও সুপেয় পানি প্রকল্প উদ্বোধন হয়েছে। সোলার প্যানেলের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। পরিবেশের দূষণ রক্ষায় মাঠ পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তা ও অন্যান্য অংশীজনের সাথে মতবিনিময় সভা হয়েছে রংপুরে। জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ সোহরাব আলী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার কালনী হিরনাল উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় রাজনীতিবিদদের নিয়ে মাদক বিরোধী সেমিনার করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সহ অনেকে। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। অনিয়মের অভিযোগে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদলের। পরাজয় বুঝতে পেরে এই পদক্ষেপ, মন্তব্য শিবিরের। কারচুপির দায় এড়াতে 3টি ভোট কেন্দ্রের দায়িত্ব বর্জন শিক্ষকদের। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আগামীর পথরেখা তৈরি হবে, মন্তব্য আলী রিয়াজের। রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের 3য় দফা সংলাপ শুরু। সংবিধান সংশোধনের একমাত্র বৈধ উপায় সংসদ, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। কূটনীতিকদের সাথে বিএনপির আলোচনা, অংশগ্রহণমূলক নির্বাচনে গুরুত্ব আরোপ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ।